সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিজন ডাব্লিউবিসিএস। ভিজন ডাব্লিউবিসিএস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকে আমরা 22 তারিখের দা হিন্দু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা জানো যে প্রত্যেক দিন রাত 8টায় আমাদের এই ক্লাসটা হয়। সিমিলারলি আজকেও হচ্ছে, কিন্তু আজকে আমি লাইভ ক্লাস নিতে পারিনি ডিউ টু সাম রিজন। ঠিক আছে, ঝড় বৃষ্টির কারণে ইন্টারনেট অবস্থা খারাপ থাকার জন্য তোমাদের এটা রেকর্ডেড ক্লাস দিচ্ছি। তো নেক্সট আবার মানডে থেকে আমাদের যেমন ক্লাস হয় সেরকম লাইভ ক্লাস হবে। তো এই ক্লাসটা আমাদের মানডে টু স্যাটারডে ডেলি কিন্তু হয়, রোজ রাত 8টা থেকে ডেলি দ্য হিন্দু অ্যানালিসিস এবং তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস। শুধু দ্য হিন্দু নয়, দ্য হিন্দুর সাথে আমরা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এছাড়াও বিভিন্ন ধরনের যে কারেন্ট ইস্যুগুলো থাকে, স্ট্যাটিক মানে ওয়ান লাইনের যে সমস্ত কারেন্টগুলো থাকে সেগুলো সম্পর্কিত সমস্ত কিছু আলোচনা করি। তো ফ্রেন্ডস, প্রথমেই দেখে নাও, এখানে আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে আজকে, সেই কোশ্চেনটা হচ্ছে যে হুইচ কোম্পানি ইজ দ্য অফিসিয়াল স্পন্সর অফ দ্য ইন্ডিয়ান টিম ইন টোকিও অলিম্পিক্স। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, আইনক্স। তোমরা জানো যে আইনক্স একটা সিনেমার একটা ব্র্যান্ড, মানে সিনেমা হল বিভিন্ন দেখবে তোমরা বিভিন্ন ধরনের, যেমন কলকাতায় বা বিভিন্ন ধরনের তার আশেপাশের বিভিন্ন জায়গায় তোমরা দেখে থাকবে যে আইনক্সের সিনেমা হল কিন্তু আছে। তো আইনক্স হলো একটা ব্র্যান্ড, একটা সিনেমার ব্র্যান্ড, অর্থাৎ সিনেমা হলের একটা ব্র্যান্ড। সেটা অল ইন্ডিয়াতে আছে এবং আমাদের কলকাতাতেও আছে। তারা মেনলি এই যে টোকিও অলিম্পিক্স, এই টোকিও অলিম্পিক্স 2020কে স্পন্সর করছে। টোকিও অলিম্পিক্স 2020 কোথায় হবে? তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে তোমাদের মনে রাখতে হবে 2020 টোকিও অলিম্পিক্স কিন্তু জাপানের রাজধানী টোকিওতে হবে। যদিও এটা 2021-এ হবে, কিন্তু তাও এটার নাম কিন্তু হবে 2020 টোকিও অলিম্পিক্স। তো ফ্রেন্ডস দেখে নাও, 2016 আমরা একটু বিস্তারিত এটা দেখে নিই যে 2016 অলিম্পিক্স যেটা টোকিও অলিম্পিক্স, সেটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল রিও অলিম্পিক্স, অর্থাৎ রিও ডি জেনেরিও, ব্রাজিলে হয়েছিল। 2020-তে যে অলিম্পিক্সটা হয়েছিল সেটা হয়েছিল যে সেটা হবে, যেটা হবে সেটা হচ্ছে টোকিও অলিম্পিক্স হবে। তোমরা জানো যে 2021-এ হচ্ছে, কিন্তু নামটা কিন্তু 2020 অলিম্পিক্সই থাকবে। এরপর 4 বছর অন্তর, প্রত্যেক 4 বছর অন্তর তোমরা জানো যে টোকিও অলিম্পিক্স হয়। তো 2024-এর যে অলিম্পিক্স গেম সেটা হবে প্যারিসে, প্যারিস অলিম্পিক্স। আর 2028-এ যেটা অলিম্পিক্স হবে সেটা হবে লস অ্যাঞ্জেলেস, ইউএসএতে। তো ফ্রেন্ডস, এখানে তোমরা মনে রাখবে এটা হলো আমরা সামার অলিম্পিক্স নিয়ে কথা বললাম। অলিম্পিক্সও দু ধরনের হয়, একটা সামার অলিম্পিক্স, একটা উইন্টার অলিম্পিক্স। আমরা সাধারণত যে অলিম্পিক্স নিয়ে কথা বলি সেটা হচ্ছে সাধারণ সামার অলিম্পিক্স নিয়ে কথা বলি, কিন্তু এছাড়াও উইন্টার অলিম্পিক্সও কিন্তু আছে। তো ডিয়ার ফ্রেন্ডস, মনে রাখবে 2018-এর যে উইন্টার অলিম্পিক্স সেটা হয়েছিল পিয়াংগংচাংয়ে। এই নামটা একটুখানি দেখেই বুঝতে পারছো যে চায়না বা জাপানের এই টাইপের নাম। তো এটা একটু মনে রাখবে, এটা হচ্ছে সাউথ কোরিয়ার একটা জায়গা, পিয়াংগংচাং। এই সিটিতে হয়েছিল মেনলি 2018-এর উইন্টার অলিম্পিক্স। ডিয়ার ফ্রেন্ডস, 2022-এর যে উইন্টার অলিম্পিক্স হবে সেটা হবে বিজিংয়ে হবে, অর্থাৎ চায়নাতে হবে। আর 2026-এর যে উইন্টার অলিম্পিক্স হবে সেটা মেনলি হবে মিলান, ইটলিতে। ওকে ফ্রেন্ডস, তো নেক্সট যদি আমরা চলে যাই, দেখো রিসেন্টলি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ইলেকশন কমিশনার ইন প্লেস অফ অশোক লাভাসা। দেখো তোমরা হয়তো জানো, এর আগে আমরা এই নিউজটা নিয়ে ডিটেলসে ডিসকাস করেছিলাম যে অশোক লাভাসা, যিনি একজন ইলেকশন কমিশনার ছিলেন, তিনি কি করছেন না, তিনি তার পদ থেকে রিজাইন করে দিচ্ছেন এবং তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি, এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে, ভাইস প্রেসিডেন্ট পদে তিনি নিযুক্ত হচ্ছেন। তো প্রেজেন্টলি তিনি, অর্থাৎ অশোক লাভাসা, তিনি তার পদ থেকে সরে যাচ্ছেন এবং তার সেই পদটা নিচ্ছে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে রাজীব কুমার। অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, রাজীব কুমার তার প্লেসটা নিচ্ছেন। ঠিক আছে, কার প্লেসটা? এই অশোক লাভাসার প্লেসটা। তাহলে অশোক লাভাসা কোথায় যাচ্ছেন? অশোক লাভাসা যাচ্ছেন প্লেন ধরে এডিবিতে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার হলো মানিলা, ফিলিপিন্সে। তো সবই ঠিক আছে, মানিলা ফিলিপিন্সে। এটা নিয়ে ডিটেলসে আমরা কালকে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক নিয়ে, যে মাস্তাসগু আসাকাওয়া হচ্ছে এটার তোমাদের যে প্রেসিডেন্ট, সেটা হচ্ছে এডিবির প্রেজেন্ট যে প্রেসিডেন্ট আছেন তিনি কিন্তু মাস্তাসগু আসাকাওয়া আছেন। তো ফ্রেন্ডস, এখানে আরেকজন মনে রাখবে, তোমরা যদি জানো যে আমাদের যে আর্টিকেল 325 ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 324-এ কি নিয়ে বলা আছে ডিয়ার ফ্রেন্ডস? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে নিয়ে কিন্তু বলা আছে। তো আমাদের যে ইলেকশন কমিশন, তারা কিসের ভোট করে? তো এখানে তোমরা মনে রাখবে ইলেকশন কমিশন রাজ্যসভার ভোট হোক, লোকসভা ভোট হোক, প্রেসিডেন্টের ইলেকশন হোক, বা তোমাদের যে ভাইস প্রেসিডেন্ট ইলেকশন হোক, বা স্টেটের যে এমএলএ যে ইলেকশন, অর্থাৎ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে ইলেকশনগুলো হয়, সেগুলো কিন্তু কারা করায়? সেগুলো কিন্তু সব করায় কিন্তু এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তোমরা এই জায়গায় ভুল করবে না, এবং এই জায়গায় ভুল হয় বলেই কিন্তু এটা লিখে দেওয়া আছে এখানে। দেখো আমি তোমাদের জন্য এনেছি এখানে যে তোমাদের স্টেটে যে পঞ্চায়েত, ঠিক আছে, তোমরা যে অনেকেই পঞ্চায়েত, ম্যাক্সিমাম পঞ্চায়েত এলাকায় থাকো, কেউ কেউ কর্পোরেশন এলাকায় থাকো। তো পঞ্চায়েত আর কর্পোরেশনের যে ইলেকশনটা হয় বা মিউনিসিপ্যালিটি যে ইলেকশনটা হয়, সেই দুটো ইলেকশন কিন্তু স্টেট ইলেকশন কমিশন করায়।
সেগুলোতে সেন্ট্রাল ইলেকশন কমিশনের কোনো হাত নেই। ওকে, দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, দেখো এই ইলেকশন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 324 তো ইলেকশন কমিশনকে নিয়ে বলা আছে। তো সেখানেই বলা আছে যে একজন চিফ ইলেকশন কমিশনার থাকবেন এবং তার দুজন ইলেকশন কমিশনার থাকবেন। তো প্রেজেন্টলি যে চিফ ইলেকশন কমিশনার আছেন তার নাম হচ্ছে সুনীল আরোরা প্রেজেন্টলি তোমাদের চিফ ইলেকশন কমিশনার কিন্তু প্রেজেন্টলি আছেন। তো দেখো এখানে দেখো এছাড়াও বলে দিয়েছে, দেখো অটোনমাস কনস্টিটিউশনাল অথরিটি রেসপন্সিবল ফর অ্যাডমিনিস্ট্রেটিং ইউনিয়ন অ্যান্ড স্টেট ইলেকশন প্রসেস ইন ইন্ডিয়া। রাজ্যসভার ভোট হোক, লোকসভার ভোট হোক, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির ভোট হোক, সব ভোটে কিন্তু এরা থাকে প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ইন দ্য কান্ট্রি। দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ অ্যান অটোনমাস কনস্টিটিউশনাল অথরিটি রেসপন্সিবল ফর দ্য, ওকে এটা সেম জিনিসই কপি পেস্ট হয়ে গেছে, এটা তোমরা একটুখানি কেটে দেবে, ঠিক আছে। নেক্সট দেখো, দ্য ইলেকশন কমিশন শ্যাল কনজিস্ট অফ দ্য চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড সাচ নাম্বার অফ দ্য আদার ইলেকশন কমিশনার ইফ এনি অ্যাজ দ্য প্রেসিডেন্ট মে ফ্রম টাইম টু ফিক্স। দেখো এখানে মেনলি এটা যদি প্রেসিডেন্ট যখন চাইবে সেই টাইমের মধ্যে মেনলি প্রভিশন কি হয় না, 65 ইয়ার্স এজ হয়ে গেলে বা 4 বছরের বেশি সময়কাল হয়ে গেলে কিন্তু মানে তোমাদের চিফ ইলেকশন কমিশনারকে সরে যেতে হয়। কিন্তু প্রেজেন্টলি যেটা হচ্ছে এটাতে যদি মানে প্রেসিডেন্ট যদি হস্তক্ষেপ করেন, অর্থাৎ প্রেসিডেন্ট যদি ভাবেন যে এনাকে এখন সরিয়ে দেওয়া উচিত এর পদ থেকে, তাহলে প্রেসিডেন্ট কিন্তু করতে পারেন চিফ ইলেকশন কমিশনারকে। ওকে, তো এরপরে দেখে নাও, এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা আমরা নিয়েছি কোথা থেকে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে, স্যার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসও কিন্তু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে জরুরি। তো দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে মেনলি আজকের নিউজ পেপারে আমরা বেশি ইন্টারন্যাশনাল নিউজ নিয়ে আলোচনা করব। যদি বলে যে কেন করব, কারণ ন্যাশনাল নিউজ সেরকম কিছু ইম্পর্টেন্ট আমি তোমাদের জন্য দেখতে পাইনি, ঠিক আছে। আর আজকে পরিস্থিতি খুব ভালো না থাকার জন্য, ঠিক আছে, মানে ওয়েদারের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না, আমারও শরীরটা একটু খারাপ। তো এই দুটো কারণের জন্য যদি কিছু নিউজ মানে আমার থেকে চলে যায়, মানে নিউজ যদি আমি কিছু মিস করে থাকি দ্য হিন্দুতে বা অন্য কোনো পেপারে, আমি সেটা তোমাদের নেক্সট দিন অবভিয়াসলি কভার করিয়ে দেবো, সেদিক থেকে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। ওকে, তো ফ্রেন্ডস দেখো দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে এক্সপ্লেন যে পোর্শন, সেই পোর্শনে একটা আছে, দেখো এখানে মেনলি যেটা বলা হচ্ছে, হোয়াই লং টাইম অ্যালাইজ পাকিস্তান অ্যান্ড সৌদি আরবিয়া অ্যাপিয়ার টু বি ড্রিফটিং অ্যাপার্ট। তো এখানে যেটা কোশ্চেন উঠছে স্যার, কি নিয়ে কোশ্চেন উঠছে না, পাকিস্তান আর সৌদি আরবিয়া রিলেশন নিয়ে কোশ্চেন উঠছে। স্যার এটা একটু ইতিহাসটা বলুন। স্যার ইতিহাস ভূগোল সব কিছু বলবো সৌদি আরবের আর পাকিস্তানের, তার আগে তোমরা একটু ভালো করে বসে যাও, ভালো করে শুনতে থাকো গল্পটা প্রথম থেকে। দেখো মেনলি এখন বর্তমানে কি হয়েছে না, পাকিস্তানের যিনি তোমাদের আমাদের ফরেন মিনিস্টার, পাকিস্তানের যে ফরেন মিনিস্টার তার নাম হচ্ছে শাহ মেহমুদ, তিনি এখন সৌদি আরবিয়াকে মানে সৌদি আরবিয়ার যে তোমাদের মোহাম্মদ বিন সালমান অর্থাৎ সৌদি আরবিয়ার যিনি কিং, তাকে নিয়ে কিছু কথা বলে দিয়েছেন। কি কথা বলেছেন স্যার না, তিনি হচ্ছেন আর্টিকেল 370 নিয়ে কিছু বলছেন না, জম্মু কাশ্মীর নিয়ে কিছু বলছেন না, এই সব নিয়ে বিভিন্ন কথা তিনি এখানে বলে দিয়েছেন। তো স্যার এটাতে রাগ করার কি আছে, রাগ করার কি আছে এটাই তোমাদের বলছি। দেখো হিস্ট্রি যদি আমরা যাই, পাকিস্তান আর সৌদি আরবিয়ার হিস্ট্রি, স্যার পাকিস্তান আর সৌদি আরবিয়ার হিস্ট্রি খুবই ভালো হিস্ট্রি ছিল, কারণ দুটোই হচ্ছে মুসলিম কান্ট্রি, এবং মুসলিম কান্ট্রির মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে আমি তোমাদের বলেছিলাম, দেখো এখানে কিন্তু আমি কারো ব্যক্তিগত যে মানসিকতা তাকে আঘাত করতে চাই না, এটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, এবং এটা আমাদের জানা জরুরি। আমাদের যখন ইন্টারন্যাশনাল রিলেশন পড়তে হবে তখন আমাদের জানতে হবে যে কি ওয়াইজ এই দুটো দেশ বন্ধু বা কি ওয়াইজ এই দুটো দেশ শত্রু, তাদের ইতিহাস কি, ইতিহাস না জানলে আমরা কিছু করতে পারবো না। তো সেই ইতিহাসের জন্যই আমি এখানে যেগুলো বলবো সব ইতিহাসকে নিয়েই বলবো, সেগুলোতে আমার নিজস্ব কোনো মতামত নেই। আমি আরো বারবার করে তোমাদের বলে দিচ্ছি, এখানে আমার নিজস্ব কোনো মতামত নেই, ঠিক আছে। মুসলিম কমিউনিটিকে দুটো ভাগে ভাগ করা যায়, শিয়া মুসলিম আর সুন্নি মুসলিম। শিয়া মুসলিম মেনলি দেখা যায় ইরান ইরাকে, আর সুন্নি মুসলিম বাকি কান্ট্রিগুলোতে, সৌদি আরবিয়া বলো, ইউএই বলো, পাকিস্তান বলো, এই সমস্ত কান্ট্রিগুলিতে সুন্নি মুসলিম দেখা যায়। তো স্যার খুবই ভালো কথা, তো এতে প্রবলেম কি আছে? তো এখন প্রবলেম যেটা হচ্ছে, এই দুটো কান্ট্রি অর্থাৎ পাকিস্তান আর সৌদি আরবিয়া দুটোতেই হচ্ছে সুন্নি মুসলিম থাকে, এবং দুটোতেই এরা নিজেদের মধ্যে খুবই সম্পর্ক ভালো ছিল প্রথম থেকেই। যখন পাকিস্তান স্বাধীন হয়েছিল তারপর থেকেই বিভিন্নভাবে সৌদি আরবিয়া পাকিস্তানকে সাহায্য করে। আচ্ছা, এরপরে আমাদের যখন 1971-এ ইন্ডিয়া আর পাকিস্তান ওয়ার হয়েছিল, সেই টাইমে কিন্তু সৌদি আরবিয়া পাকিস্তানকে তাদের আর্ম ফোর্স দিয়ে হেল্প করেছিল। স্যার কি বলছেন? হ্যাঁ, তাদের আর্ম ফোর্স দিয়ে হেল্প করেছিল। এবং 1977-এ সৌদি আরবিয়া পাকিস্তানকে $1 মিলিয়ন, সেই টাইমে 1 মিলিয়ন ইউএসডি অর্থাৎ ইউনাইটেড স্টেট ডলার দিয়ে কিন্তু সাহায্য করেছিল। আচ্ছা, সৌদি আরবিয়া আরো কি করে স্যার পাকিস্তানের জন্য? মিনিমাম থেকে মিনিমাম প্রাইসে সৌদি আরবিয়া পাকিস্তানকে তেল বিক্রি করে। স্যার কি বলছেন? হ্যাঁ, আমাদের ইন্ডিয়াকে যে দামে তেল বিক্রি করে তার থেকে বলতে পারো হাফ দামে তেল বিক্রি করে পাকিস্তানকে।
ঠিক আছে, তাহলে তো স্যার পাকিস্তানকে তো সবসময় পায়ে পড়ে থাকতে হবে সৌদি আরব, একদম ঠিক। এই রকম পরিস্থিতিতে যেটা বহুদিন ধরে সম্পর্ক এদের ভালো চলছিল, এরপরে পাকিস্তান উঠতে শুরু করে চায়নার ভরসায়। অর্থাৎ চায়না তাকে টাকা দিতে শুরু করে, এবার একটু টাকা পেয়ে গেছে, বাচ্চা ছেলে টাকা খেয়ে ফেলেছে। যখনই টাকা খেয়ে ফেলেছে তখন একটু গলাটা একটু বড় হয়ে গেছে, তখনই ওর প্রভুর বিরুদ্ধে এখন উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দিয়েছে। স্যার কি কথা বলতে শুরু করে দিয়েছে? যখন আমাদের ইন্ডিয়ার জম্মু কাশ্মীর ইস্যুটা উঠেছিল, অর্থাৎ আর্টিকেল 370 সরানোর কথাটা উঠেছিল, তোমরা জানো যে আর্টিকেল 370 যখন সরানো হয়েছিল তখন আমাদের নামে কোনো দেশ কিছু বলতে সাহস করেনি, কারণ এটা আমাদের দেশের একটা ইন্টারনাল ম্যাটার, তাই না? আমাদের দেশে সভারেনিটি আছে, আমাদের ইন্টারনাল ম্যাটারে কেউ কিছু বলুক সেটা আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু তিনটে কান্ট্রি, স্যার কে কে? একটা নাম হচ্ছে পাকিস্তান, সে তো সবসময়ই বলে স্যার। একটার নাম হচ্ছে মালয়েশিয়া, আচ্ছা, আর একটার নাম হচ্ছে তোমাদের টার্কি, আর এছাড়াও চায়না। স্যার এই যে চারটে কান্ট্রিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই চারটে কান্ট্রি ইন্ডিয়ার আর্টিকেল 370-তে ইন্টারফেয়ার করেছিল। স্যার কি বলছেন, ইন্ডিয়ার ইন্টারনাল ইস্যুতে ইন্টারফেয়ার করেছিল এই চারটে কান্ট্রি? হ্যাঁ, এবং এরা পাবলিক ডোমেনে এসে জোর গলায় চেঁচিয়ে বলেছিল যে ইন্ডিয়ার আর্টিকেল 370 সরানো উচিত হয়নি, এই হয়নি তাই হয়নি। এটাতে পাকিস্তানের কি গেছে? স্যার পাকিস্তানের সম্পর্ক খারাপ হয়ে গেছে কার সাথে? স্যার সৌদি আরবের সাথে। স্যার কেন হয়েছে? স্যার দেখুন কেসটা কি হচ্ছে। সৌদি আরবিয়ার পাকিস্তানের যে সম্পর্ক সেটা তোমাদের এতক্ষণ বললাম। এবার দেখো এটাও বললাম যে সৌদি আরবিয়া সব থেকে কম দামে তেল বিক্রি করে কিন্তু পাকিস্তানকে, মানে আমাদের ইন্ডিয়া যা তেল বিক্রি করে তার থেকে হাফ দামে পাকিস্তানকে তেল বিক্রি করে, এই জন্যই পাকিস্তানে গাড়ি চলতে পারে। ঠিক আছে, এই জন্যই পাকিস্তানে গাড়ি চলতে পারে। তো স্যার আচ্ছা, এখানে প্রবলেমটা কি হয়েছে? এখানে যে একটা অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশন অফ ওআইসি, ফুল ফর্ম হচ্ছে এটার ওআইসি। স্যার ওআইসির ফুল ফর্ম কি স্যার? অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ। তো স্যার কি হয়েছে? স্যার এই যে অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, এটা মেনলি মুসলিম কান্ট্রি নিয়ে তৈরি, এবং এগুলোর যে হেড করে সেটা হচ্ছে, এই কান্ট্রিগুলোর মধ্যে যে হেড সে হচ্ছে সৌদি আরবিয়া। এই অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রির যে অধিবেশনে, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ যে অধিবেশনে, সেই অধিবেশনে গিয়ে পাকিস্তান ইন্ডিয়ার নামে খারাপ কথা বলছে, আর্টিকেল 370 সরানো উচিত হয়নি। ইউনাইটেড নেশনের মিটিং হচ্ছে, পাকিস্তান সেখানে গিয়ে বলছে আর্টিকেল 370 সরানো উচিত হয়নি। সব মিটিংয়ে পাকিস্তান কি দেখাতে চাইলো? যে ইন্ডিয়া ছোট, ইন্ডিয়া ছোট, ইন্ডিয়া ছোট, ইন্ডিয়া আর্টিকেল 370 সরিয়ে দিয়েছে, পাকিস্তানে কি হচ্ছে না, পাকিস্তানে এটা পাকিস্তানের পক্ষে খারাপ, ইন্ডিয়ার পক্ষে ভালো, এই নিয়ে মত প্রকাশ করতে শুরু করে দিল পাকিস্তান। তো স্যার এইটাতে কি প্রবলেম হলো পাকিস্তান আর সৌদি আরবিয়ার মধ্যে? স্যার এখন ব্যাপার হচ্ছে পাকিস্তানের যে ফরেন মিনিস্টার, তার নাম আমি তোমাদের কাছে এক্ষুনি বললাম, সেই শাহ মেহমুদ, তিনি কি করেছেন? তিনি এখন সৌদি আরবিয়ার প্রিন্সকে বলেছেন যে আপনি কেন কিছু বলছেন না? বলছে কি বলছো, আমি ইন্ডিয়ার নামে বলবো? স্যার কেন ইন্ডিয়ার নামে বলবে না সৌদি আরবিয়া? স্যার সৌদি আরবিয়া হচ্ছে ইন্ডিয়ার 4th লার্জেস্ট ট্রেড পার্টনার হচ্ছে সৌদি আরবিয়া। আফটার ইউএস, জাপান অ্যান্ড চায়না, ইন্ডিয়ার সব থেকে বড় ট্রেড পার্টনার হলো সৌদি আরবিয়া। স্যার কি বলছেন? হ্যাঁ, আর কি স্যার, ইন্ডিয়ার যে ইম্পোর্ট করে, ক্রুড অয়েল যে ইম্পোর্ট করে, সেই ক্রুড অয়েলের মধ্যে প্রায় 80% ক্রুড অয়েল ইম্পোর্ট করে কিন্তু সৌদি আরবিয়া থেকে। এবং যখন থেকে ইরানের ওপর স্যাংশন লাগিয়ে দিয়েছে, কাটস্যাক্ট লাগিয়ে দিয়েছে আমাদের ইউএসএ, তখন থেকে কি করছে, ইন্ডিয়া বেশি করে তেল ইম্পোর্ট করছে সৌদি আরবিয়ার থেকে। আর সৌদি আরবিয়ার ইন্ডিয়া যথেষ্ট ভালো বন্ধু। তো তোমাদের সৌদি আরবিয়া এখানে কিছু বলতে রাজি নয়, আর এদিকে পাকিস্তান বলছে বলাবি। এরকম পরিস্থিতিতে সম্পর্ক খারাপ করে ফেলেছে পাকিস্তান কার সাথে? সৌদি আরবিয়ার সাথে। স্যার আরেকটু ইতিহাসটা খুঁটিয়ে বলুন। স্যার আরেকটু বলে যদি ইতিহাসটা বলি, যে নভেম্বর 2018-এ এই যে এমবিএস যার কথা বললাম তোমাদের, মোহাম্মদ বিন সালমান, তিনি এসেছিলেন পাকিস্তানে, তাকে গ্র্যান্ড ওয়েলকাম করা হয়েছিল। ঠিক আছে, তারপরে ইমরান খান তাকে একদম গাড়িতে বসিয়ে, একদম ভালো গাড়িতে বসিয়ে নিয়ে গেছিলেন। হ্যাঁ, তো খুব ওয়েলকাম করা হয়েছিল, খুব ভালো করা হয়েছিল। তো সেখানে ওয়েলকাম পার্টিতে খুশি হয়ে তোমাদের এই যে মোহাম্মদ বিন সালমান, তিনি এসে বললেন যাও $3 বিলিয়ন তোমরা নিয়ে নাও, আমাকে তোমরা এত ভালো করে করেছো, আমাকে গেস্ট করে তোমরা এত ভালো করে আমাদের খাওয়া দাওয়া করিয়েছো, আমাদের এত ভালো জায়গা দেখিয়েছো পাকিস্তানে, তোমাদের $3 বিলিয়ন দিয়ে দিলাম। বললো দিয়ে দিলেন? বললো হ্যাঁ। আর এছাড়াও এর আগে অলরেডি পাকিস্তানকে $3 বিলিয়ন মতো লোন দিয়ে রেখেছিল কিন্তু সৌদি আরবিয়া। টোটাল এই $6 বিলিয়ন লোন দিয়ে রেখেছিল সৌদি আরবিয়া। এখন যখনই চায়না সাপোর্টে পাকিস্তান ইন্ডিয়াকে নিয়ে এরকম বলছে, এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজের অধিবেশনে গিয়ে এই সমস্ত বলছে, এবং পাকিস্তানের ফরেন মিনিস্টার টিপ্পনি মারছে কাকে? না মোহাম্মদ বিন সালমানকে, তখনই মোহাম্মদ বিন সালমান বলছেন
সালমান বলছেন যে পাকিস্তান, বলছে কি, বলছে নাকটা বেশি উঁচু হয়ে গেছে, বলছে তাই না, নাকটা বেশি উঁচু হয়ে গেছে তোমার, বলছে কেন, বলছে তুমি ইন্ডিয়াকে নিয়ে উল্টো পাল্টা বলছো, বলো তুমি আবার আমাকে টিপ্পনি মারছো, দাও $6 বিলিয়ন ফেরত দাও আমাদের, তাড়াতাড়ি $6 বিলিয়ন ফেরত দাও। তখনই পাকিস্তানের হুঁশ উড়ে গেছে। পাকিস্তানে এবার গেছে ওই যে পায়ে ধরছি স্যার, পায়ে ধরছি, কেন কে গেছে স্যার, পাকিস্তান থেকে গেছে জেনারেল বাজওয়া, অর্থাৎ পাকিস্তানের যে আর্মি চিফ, সে এখন তার কয়েকজন সঙ্গপঙ্গকে নিয়ে চলে গেছেন সৌদি আরবিয়া। সৌদি আরবিয়ার কিং এর সাথে দেখা করছেন, স্যার পায়ে ধরছি, পায়ে ধরছি স্যার, আমার সাথে এরকম করবেন না। সৌদি আরবিয়ার কিং যে একসময় পাকিস্তানে এসে বলে গেছিল যে চলে এসো, আও কাভি সৌদি আরবিয়া তোমাকে ঘুরিয়ে দেখাই, কিন্তু এখন সৌদি আরবিয়ায় বাজওয়া সাহেব গেছেন আমাদের আর্মি চিফ পাকিস্তানের, আর তাকে পাত্তাই দিচ্ছে না। বলছে কেন পাত্তা দেবো, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, যা ফটো। বলছে এরকম ভাবে বলেছে স্যার, না ফটো এরকম ভাবে বলেনি, ঘরে মেনলি বসিয়েছে, বেশি খেতে টেতে দেয়নি, ঠিক আছে, অ্যাকচুয়ালি ফালতু গেস্ট বলে আর কি, বেশি খেতে টেতে দেয়নি। তারপরে কি করেছে স্যার, তারপরে একটু হালকার উপর দিয়ে খাইয়ে টাইয়ে ছেড়ে দিয়েছে, চিকেন টিকেন একটু হালকা হয়তো খাইয়ে ছেড়ে দিয়েছে, ঠিক আছে, মজা করছি, এগুলো সিরিয়াসলি নেবে না। মেনলি যেটা হয়েছে যে মোহাম্মদ বিন সালমান তো দেখা করেইনি, এবং তার নিম্নতম একজন ওই ডেপুটি লেভেলের একজন মিনিস্টারের সাথে তার দেখা করিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। বলছে তোমাদের সাথে আমাদের কোনো আর সম্পর্ক ভালোর কোনো কোশ্চেন নেই, তোমরা যা খুশি করো, আর তোমরা তোমাদের লোন তাড়াতাড়ি আমাকে ফেরত দাও, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের পুরো হিস্ট্রি বুঝিয়ে দিলাম যে পাকিস্তান আর সৌদি আরবিয়ার মধ্যে সম্পর্ক কি, সৌদি আরবিয়া আর ইন্ডিয়ার মধ্যে সম্পর্ক কি, আর প্রেজেন্টলি কি হয়েছে না, টিপ্পনি মারতে গেছে আর্টিকেল 370 নিয়ে, বলুন বলুন করে লাফাতে গেছে, বলছে এটা আমাদের দেশের ব্যাপার। সৌদি আরবে বলছে তোমরা কি বলছো, তোমরা তো আমাদের বাচ্চা, তোমাদের সবসময় আমরা পালন করছি, আর তোমরা নাকি আমাদের বলতে বলছো আর্টিকেল 370 নিয়ে বলো, ইন্ডিয়াকে নিয়ে বলো, আমরা বলবো না, যাও, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। পাকিস্তান গেছে পায়ে ধরতে, কিন্তু পায়ে ধরার যাকে ধরবে সেই তো আসেনি, সেই উপস্থিত হয়নি, এই হয়ে গেছে ব্যাপার, ঠিক আছে। তো এইখানেই বলছে ওয়াই লং টাইম অ্যালাইস পাকিস্তান এন্ড সৌদি আরবিয়া অ্যাপিয়ার টু বি ড্রিফটিং অ্যাপার্ট। তোমরা এটা ফুললি পড়তে পারো, কোথা থেকে ফুললি পড়তে পারো স্যার, ইন্ডিয়ান এক্সপ্রেসে আজকে এক্সপ্লেন, যেমন আমাদের দা হিন্দুতে এডিটোরিয়াল আছে, যেমন ইন্ডিয়ান এক্সপ্রেস তোমাদের এক্সপ্লেন পোর্শনে এসছে এটা, ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো। এরপরে দেখো বলেছে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট, বলেছে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট এটা প্রথম অফার করেছে, মধ্যপ্রদেশ উইল অফার গভর্নমেন্ট জব অন এনআরএ, ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি, যে কমন এলিজিবিলিটি টেস্টটা নেবে তার আন্ডারে যে স্কোরটা পাবে, সেই স্কোরটা স্টেটের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এই কথা অলরেডি বলে দেওয়া হয়েছিল যে কোনো স্টেট যদি নাম্বার নিতে চায়, এই সিইটির নাম্বার দেখে তাদের এক্সামে রিক্রুট করতে চায়, তাহলে করতে পারবে। তো মধ্যপ্রদেশ হলো প্রথম স্টেট, এবং যার চিফ মিনিস্টার হচ্ছেন শিবরাজ সিং চৌহান, তিনি বলেছেন যে আমাদের রাজ্যে এই সিইটি দেখে ছাত্রছাত্রীদের নেওয়া হবে, অর্থাৎ গভর্নমেন্ট এমপ্লয়ীদের নেওয়া হবে, তারপরে আমাদের নেক্সট লেভেল এক্সাম আমরা করাবো, ঠিক আছে। তো এখানে বলে দেওয়া আছে, দেখো মধ্যপ্রদেশ যারা এখনো পর্যন্ত সিইটির ভিডিওটা দেখোনি তাদের আমি রিকোয়েস্ট করব, কালকে অর্থাৎ তোমাদের 21/8 আমি সিইটি নিয়ে ডিটেলস আলোচনা করে দিচ্ছি, ইন ডিটেলস আলোচনা করেছি, তোমরা প্লিজ গিয়ে একটু ভিডিওটা দেখে নাও, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে মধ্যপ্রদেশ চিফ মিনিস্টার শিবরাজ সিং চৌহান has said that state government jobs would be offered based on marks obtained in the national recruitment agency test. The youth will not be required to take any separate examination for government jobs of the state. তো স্টেটেরও মাথা ব্যথা কমে গেল যে আমাদের 10টা গভর্নমেন্ট জব করাতে হবে না, আমাদের লোকগুলোকে বেশি কাজ দিতে হবে না, আমরা সেন্টার করাবে এক্সাম, সেন্টারের থেকে আমরা স্টেটে নিয়ে নেবো, তো স্টেটেরও মাথার যন্ত্রণা কমে গেল। তো এই হচ্ছে ব্যাপার, মিস্টার চৌহান সেড অন টুইটার অন থার্সডে, ঠিক আছে ফ্রেন্ডস। আর কিছুদিন আগে এই শিবরাজ সিং চৌহানই বলছিল যে আমাদের দেশে আমাদের রাজ্যে আর অন্য রাজ্যের কোনো ব্যক্তিকে এসে চাকরিই দেবো না আমরা পুরো, ঠিক আছে, আমরা পুরো আমাদের রাজ্যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরাই চাকরি পাবে, এই নিয়ে কথা উঠে গেছিল কিছুদিন আগে, ঠিক আছে। যদি এখন তিনি বলছেন যে না, আমরা এনআরএ থেকে স্টুডেন্ট নেবো, এনআরএ থেকে এমপ্লয়ি নেবো। দ্য ইউনিয়ন ক্যাবিনেট অন ওয়েডনেসডে অ্যাপ্রুভ দ্য ক্রিয়েশন অফ দ্য এনআরএ টু কন্ডাক্ট প্রিলিমিনারি এক্সামিনেশন দ্য কমন এলিজিবিলিটি টেস্ট ফর রিক্রুটমেন্ট গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি নন টেকনিক্যাল পোস্ট ভ্যাকেন্সিজ ইন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হুইচ হ্যাভ বিন ফিল্ড থ্রু ডিফারেন্ট এক্সামিনেশন আনটিল নাও। তো আমরা সেইটি নিয়ে অলরেডি ডিটেলসে বলে দিয়েছি, ঠিক আছে। এবার মধ্যপ্রদেশ নিয়ে যদি আমরা কিছু বলতে চাই, তাহলে দেখো মধ্যপ্রদেশ নাম দেখেই বুঝতে পারছো, মধ্যতে অবস্থিত, ভারতের মাঝখানে অবস্থিত স্টেটটা হচ্ছে মধ্যপ্রদেশ, ক্যাপিটাল হচ্ছে ভোপাল। মধ্যপ্রদেশ বর্ডার শেয়ার করে ছত্তিশগড়ের সাথে, ছত্তিশগড় হলো মধ্যপ্রদেশের বাচ্চা। 2000 সালে মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় আলাদা হয়ে গেছিল। মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের সাথে বর্ডার শেয়ার করে, মহারাষ্ট্রের সাথে বর্ডার শেয়ার করে, গুজরাটের সাথে বর্ডার শেয়ার করে, রাজস্থানের সাথে বর্ডার শেয়ার করে, আর এদিকে ছত্তিশগড়ের সাথে তো বর্ডার শেয়ার করছেই, ঠিক আছে। মধ্যপ্রদেশও কিন্তু একটা ল্যান্ডলকড স্টেট, অর্থাৎ এর আশেপাশে কোনো
জলাধার নেই, ঠিক আছে, ল্যান্ডলক স্টেট বলতে পারো। আর মধ্যপ্রদেশ সব থেকে বেশি ন্যাশনাল পার্ক আছে, প্রায় 9টা ন্যাশনাল পার্ক আছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে আমাদের ইন্ডিয়ার মধ্যে বাঘের সংখ্যাও সব থেকে বেশি আছে। তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার আমাকে জানিয়ে দেবে যে মধ্যপ্রদেশে প্রেজেন্টলি কতগুলো বাঘ আছে। লোকসভা সিট আছে 29টি। গভর্নর আছেন আনন্দীবেন প্যাটেল। কিছুদিন আগেই মধ্যপ্রদেশের যে পূর্ব গভর্নর তার মৃত্যু ঘটেছে। মধ্যপ্রদেশের যে গভর্নর ছিলেন তিনি তার নাম হচ্ছে তোমাদের লালজি ট্যান্ডন, তাই না, তার মৃত্যু ঘটেছিল। এবং সেই টাইম থেকে উত্তরপ্রদেশের গভর্নর আর মধ্যপ্রদেশের গভর্নরের পদ সামলাচ্ছেন আনন্দীবেন প্যাটেল। সিএম আছেন শিবরাজ সিং চৌহান, বিজেপি থেকে বিলং করেন। আর ক্যাপিটাল হচ্ছে ভোপাল। দ্যাটস ইট, এইটুকুনি মনে রাখবে তোমরা। নেক্সট যদি চলে যাই, দেখো বললাম আজকে ইন্টারন্যাশনাল কোশ্চেন বেশি আছে, আর এডিটোরিয়ালে খুব ভালো কিছু কিছু আসেনি আজকে, ঠিক আছে। যদি আমার মনে হয় তবুও যে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তবু আমি কালকে তোমাদের মানে যেদিন ক্লাস নেবো অর্থাৎ মানডে তোমাদের জন্য এনে দেবো। দেখো আজকে বিভিন্ন প্রবলেমের জন্য আমি তোমাদের কিন্তু পুরোটা করাতে পারছি না, তো তোমরা একটুখানি প্লিজ কনসিডার করে নিও। দেখো টার্কি টু কনভার্ট অ্যানাদার ফর্মার চার্চ টু মস্ক। দেখো ফ্রেন্ডস, এখানে বলেছে টার্কি এর আগেই আমরা জানি যে হাজিয়া সোফিয়া এটা একটা মিউজিয়াম ছিল। এই মিউজিয়ামটাকে স্যার মস্কে পরিণত করে দিয়েছিল। এবার তোমাদের আমি ইতিহাস এটার অনেকবার বলে দিয়েছিলাম, কিন্তু এটা মেনলি টার্কি গভর্নমেন্ট এরকম করছে কেন, তার কারণ হচ্ছে টার্কিতে গভর্নমেন্টের পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ, গভর্নমেন্ট উল্টে যেতে পারে। তো আমি তোমাদের এর আগেই বলেছি যে পৃথিবীতে এখন যে পজিশনে আছে, সে ভ্লাদিমির পুতিন বলো আর এদিকে তোমাদের টার্কির যে প্রেসিডেন্ট তার কথাই বলো, সবাই কি চাইছে, সবাই চাইছে আমরা নিজেদের জায়গার কোনোদিন ছাড়বো না। আরে ভাই, ডেমোক্রেটিক কান্ট্রিতে এরকম কিভাবে সম্ভব? কিন্তু এটাই হচ্ছে ব্যাপার, বলছে ভোটে একবার জিতে গেছে আর আমরা আমাদের নিজের পথ ছাড়বোই না। এরপরে ভোট হলেও মানুষকে এমন এমন জিনিস দেখাবো যাতে মানুষ আমাদেরই ভোট দেয়, ঠিক আছে। তো এখন ব্যাপার হচ্ছে যে এটাকে একটা মানে পুরো যে মিউজিয়ামগুলো আছে সেই মিউজিয়ামগুলো মস্কে কনভার্ট করে দিচ্ছে, বলছে নাও এইগুলো ছিল আমাদের পূর্বে মস্কই ছিল, এগুলো আমাদের মসজিদই ছিল, এখানে আমাদের কার্যকলাপ হবে, এখানে আমাদের মানুষের স্মৃতি জড়িয়ে আছে, ঠিক আছে, আমাদের পূর্ব স্মৃতি জড়িয়ে আছে। তো এগুলোকে আমরা মিউজিয়াম হিসাবে রাখবো না, এগুলোকে আমরা মস্ক হিসাবে রাখবো। তো এটা ওদের ব্যাপার। তারপরে এখানে কি বলেছে একটুখানি দেখে নাও। টার্কিশ প্রেসিডেন্ট রিক তাইয়েপ এরদোগান অন ফ্রাইডে অর্ডার্ড অ্যানাদার অ্যানশিয়েন্ট অর্থোডক্স চার্চ দ্যাট বিকাম এ মস্ক। দেখো এখানে বলেছে চার্চের কথা। আর হাজিয়া সোফিয়া যেটাও কিন্তু আগে মিউজিয়াম ছিল, কিন্তু মিউজিয়ামের আগে চার্চ ছিল, চার্চের আগে আবার মস্ক ছিল, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো সিমিলারলি দেখো এখানে অর্ডার্ড অ্যানাদার অ্যানসিয়েন্ট অর্থোডক্স চার্চ দ্যাট বিকাম এ মস্ক অ্যান্ড দেন পপুলার ইস্তানবুল মিউজিয়াম টু be turned back into a place of Muslim worship। তো তোমরা এটা একটুখানি মনে রাখবে। এর নামটা দেখো বলেছে টুরিস্ট অ্যাট দ্য চোরা অর কেডিয়া মিউজিয়াম বা চোরা মিউজিয়াম এটার নাম, ঠিক আছে। এটা হচ্ছে একটা তোমাদের মিউজিয়াম বলতে পারো, এটা চার্চ ছিল, সেটা প্রেজেন্টলি মস্কে রূপান্তরিত করে দেওয়া হয়েছে। গ্রিস অবজেকশন করেছে এই জায়গা। তো এই নিয়ে আমি অলরেডি আলোচনা করে দিচ্ছি যে গ্রিস, টার্কি, সাইপ্রাস এই সমস্ত কান্ট্রিগুলোর মধ্যে ঝামেলা কি। তোমরা আমাকে কমেন্ট সেকশানে বলবে যে কিছুদিন আগেই একটা তোমাদের এই টার্কির কাছেই বা বলতে পারো সাইপ্রাসের কাছে একটা দেখা গেছিল, ঠিক আছে, ব্লক 6 নামে তোমাদের একটা ন্যাচারাল গ্যাসের খনি দেখা গেছিলো সমুদ্রের মধ্যে, ঠিক আছে। সেটা কোন সমুদ্রের মধ্যে সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশানে অ্যান্সার দেবে। যদি তোমাদের ম্যাপের বেসিক নলেজ থাকে তাহলে তোমরা এক্ষুনি বলে দিতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে বলে দেওয়া হয়েছে হোলি সাবিরের চোরাও আছে। তো এখানে বলে দিয়েছি যে এর হিস্ট্রিটা কি আমাদের অত ইম্পর্টেন্ট নয়, হিস্ট্রিটা জানা, নামটা একটুখানি মনে রাখবে। এরপর দেখো এখানে বলেছে অপোজিশন পার্টি করেছে আর গ্রিস অবজেকশন করেছে। দেখো দ্য গ্রিক ফরেন মিনিস্ট্রি কল দ্য ডিসিশন ইয়েট অ্যানাদার প্রভোকেশন এগেনস্ট রিলিজিয়াস পার্সনস এভরিওয়্যার। এখানে দেখো সব গভর্নমেন্টই এখন কি চাইছে যে রিলিজিয়ানের মাধ্যমে, জাতির মাধ্যমে, ধর্মের মাধ্যমে কি করতে, তাদের ভোট ব্যাংক পেতে। এই হচ্ছে ব্যাপার, সারা পৃথিবীতে এখন এই চলছে। দ্য 1000-year-old বিল্ডিং হিস্ট্রি ক্লোজলি মিরর্স দ্যাট অফ দ্য হাজিয়া সোফিয়া ইটস বিগার নেইবার অন ইজ হিস্টোরিক ওয়েস্টার্ন ব্যাঙ্ক অফ দ্য গোল্ডেন হর্ন এস্চুয়ারি অন দ্য ইউরোপিয়ান সাইড অফ ইস্তানবুল। এটা কিন্তু ইস্তানবুলে অবস্থিত। আর কখনোই ভুল করে বলবে না যে টার্কির ক্যাপিটাল ইস্তানবুল। তাহলে টার্কির ক্যাপিটাল কি? টার্কির ক্যাপিটাল হলো আঙ্কারা। টার্কির প্রেজেন্ট প্রেসিডেন্টের নামটা মনে রাখবে, প্রেজেন্টলি খুব ট্রেন্ডিংয়ে আছে, কিন্তু তার নাম কিন্তু জিজ্ঞাসা করতেই পারে। রিসেপ তাইয়াপ আর্ডোগান হচ্ছে তার নাম, প্রেসিডেন্টের নাম। আর ক্যাপিটাল আঙ্কারা, কারেন্সির নাম হচ্ছে টার্কিশ লিরা। তো দেখো এটা হচ্ছে টার্কি কান্ট্রিটা তোমরা দেখতে পাচ্ছ, এদিকে উপরে আছে ব্ল্যাক সি, এদিকে
টার্কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আনকারা, নিচে আছে সাইপ্রাস আছে, লেবনান আছে, সিরিয়া আছে, এদিকে ইরাক আছে, এদিকে দেখে যদি দেখতে পাও গ্রিস আছে, ঠিক আছে, এদিকে মেডিটেরেনিয়ান সি আছে। তো দ্যাটস ইট। এরপরে দেখো কাশ্মীর ফিগার্স ইন চায়না পাক ডায়লগ। দেখো সেই চায়না পাকিস্তানের ডায়লগে আবার মেন মুদ্দা হো গিয়া আব আর্টিকেল 370, জম্মু অ্যান্ড কাশ্মীর। আর তাছাড়া আর কি বলতে পারে, পাকিস্তানের কাছে কথা বলতে গেলেও ইন্ডিয়া, পাকিস্তানের কাছে সব কিছু করতে গেলে ইন্ডিয়া, পাকিস্তানের মূল অস্ত্রই হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াকে ছাড়া আমাদের এই বাচ্চাটা আর বাঁচতে পারবে না। বলছে আমরা যেখানেই যাই, যে কোনো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেই আমাদের কিন্তু ইন্ডিয়াকে থাকতেই হবে। স্যার কেন? কারণ ইন্ডিয়া ছাড়া ওদের খবর তৈরি হবে না। ইন্ডিয়াকে একটু ভাও দিলেই, যদিও বা পৃথিবীর লোক একটু একটু ওকে দেখে, কিন্তু যদি ইন্ডিয়াকেই না ভাও দেয় তাহলে পৃথিবীর অন্য দেশও পাকিস্তানকে দেখবে না, এই হচ্ছে ব্যাপার। তো ইন্ডিয়ার কথাটা তুলে দিচ্ছে। এবার ইন্ডিয়া এখন একটা হিউজ কান্ট্রি বলতে পারো, ঠিক আছে, যেভাবে গ্রো করছে দিন দিন। তো দেখো চায়না অ্যান্ড পাকিস্তান অন ফ্রাইডে সেড দ্যাট দে উড ফার্মলি ব্যাক ইচ আদার অন core national interest as their foreign minister discussed in the Kashmir issue in their annual strategic dialogue. China said Pakistan was its staunchest partner uh, in the region and it would firmly support the country in safeguarding its territorial integrity, sovereignty and independence and in striving for a better external security environment, according to a joint press release from Pakistan Foreign Ministry. তো পাকিস্তান ফরেন মিনিস্ট্রি দেখো শাহ মেহমুদ, যার কথা এইমাত্র বললাম, যে এর কারণেই, ঠিক আছে, নাম শাহ মেহমুদ, কিন্তু এনার কারণেই কি হচ্ছে না, এনার কারণেই হচ্ছে পাকিস্তানের যাতে ঝামেলা সৃষ্টি হচ্ছে, সৌদি আরবের সাথে ঝামেলা খারাপ, সম্পর্ক খারাপ করছে, এই হচ্ছে করছে। তো দেখো এখানে জিনপিংও কিছু মেসেজ দিয়েছেন, তো সেটা আমাদের পড়ার দরকার নেই, কারণ যে দেশে করোনা ছড়িয়ে করোনা ওষুধ দিচ্ছে না, সেটা কি হয়? করোনা ছড়িয়ে দিল একবার, ছড়িয়ে দিয়ে প্রথমে স্বীকার করছে না, তারপরে বলছে যাও সারা পৃথিবী মরো, আমরা তোমাদের ভ্যাকসিনও দেবো না, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। নেক্সট দেখো কেরালা রেডিস টু হোস্ট ইটস ফার্স্ট ড্রাগন ফ্লাই ফেস্টিভ্যাল। তো কেরালা প্রথম ড্রাগন ফ্লাই ফেস্টিভ্যাল তৈরি করতে চাইছে, ঠিক আছে, হোস্ট করতে যাচ্ছে। কেরালা রেডিস টু হোস্ট ইটস ফার্স্ট ড্রাগন ফ্লাই ফেস্টিভ্যাল। এটা মনে রাখবে যে ড্রাগন ফ্লাই ফেস্টিভ্যালটা কোন রাজ্যে হয়, তাহলে এটা মনে রাখবে কেরালায়। তো এটা একটু পড়ে নেবে, ইম্পর্টেন্ট জিনিস, আমি তোমাদের তবুও বলে দিচ্ছি এখানটা। দ্য WWF ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার, দেখো এখানে বলেছে, দেখো ইন্ডিয়া কেরালা ইউনিট হ্যাজ জয়েন্ট হ্যান্ডস উইথ দ্য সোসাইটি ফর ওডোনেট স্টাডিজ অ্যান্ড থুম্বিপুরানাম ফর দ্য ফার্স্ট এভার স্টেট ড্রাগন ফ্লাই ফেস্টিভ্যাল ইন কেরালা। কেরালাতে কিন্তু ফার্স্ট এভার স্টেট যেটা ইন্ডিয়ার মধ্যে, যেটাকে ড্রাগন ফ্লাই ফেস্টিভ্যাল হবে। ইম্পর্টেন্ট, প্রথম তোমাদের কোশ্চেন পড়বে কিন্তু এখান থেকে, ঠিক আছে, কারণ ফেস্টিভ্যাল তারপরে এ থেকে কিন্তু ফেস্টিভ্যাল থেকে কিন্তু কোশ্চেন পড়ে। Panthalu is the official mascot for the festival, মনে রাখতে পারো। Several programs are set to be rolled out in the coming months to reach out the various sections of society. A dragonfly backyard watch has been announced to enhance the participation of people and improve their observation skill. It will be a citizen science project in the view of COVID-19 restriction, ঠিক আছে। এটা একটা মেনলি বলতে পারো যে ড্রাগন ফ্লাই প্রজেক্টের মাধ্যমে মানুষের বিভিন্ন অ্যাওয়ারনেস বাড়ানো হবে। যদিও কেরালার মানুষরা অনেক বেশি শিক্ষিত, তাদের অ্যাওয়ারনেস যথেষ্ট পরিমাণে আছে এবং শিক্ষিত হওয়ার পাশাপাশি, ঠিক আছে, কেরালার মানুষ কিন্তু অ্যালকোহলের কনজাম্পশন আমাদের ইন্ডিয়ার মধ্যে সবথেকে বেশি যে স্টেটে হয় সেটা হচ্ছে কেরালায় হয়, কিন্তু এরকম নয়, তারা সমস্ত কিছু বুঝে সুঝেই খায়, ঠিক আছে, মানে আমাদের এখানের মতো নয় যে খেয়ে রাস্তায় পড়ে থাকলো, ঠিক আছে, এরকম ব্যাপার নয়। তো শিক্ষিত রাজ্য, শিক্ষিত কাজকর্ম। আর ডিজিটাল ওডোনেট নলেজ হাব উইল অলসো বি সেট আপ আন্ডার দ্য SOS Thumbipuranam Facebook page, which will host all available material in the form scientific papers, posters, video, sticker। এটা বলতে পারো একটা সায়েন্টিফিক এখানে পেপার, এখানে মানে অনেক কিছু একটা ফেস্টিভ্যাল টাইপের হবে এটা, ঠিক আছে, যেটা হচ্ছে তোমাদের ড্রাগন ফ্লাই ফেস্টিভ্যাল। এখানে সায়েন্স সম্পর্কিত ম্যাক্সিমাম কিছু থাকবে, সায়েন্স নিয়ে কিছু বক্তৃতা হবে, কিছু হবে, এই সম্পর্কিত বলা আছে, তোমরা এখানটা দেখতে পারো। দেখো দ্য ফেস্টিভ্যাল ইজ এক্সপেক্টেড টু ক্লাইমেট উইথ দ্য স্টেট ড্রাগন ফ্লাই সামিট হুইচ ইজ লাইকলি টু বি হেল্ড ইন জানুয়ারি। দ্য ইভেন্টস আর পার্ট অফ এ ন্যাশনাল ড্রাগন ফ্লাই ফেস্টিভ্যাল বিং অর্গানাইজড বাই দ্য WWF ইন্ডিয়া, বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি অ্যান্ড দ্য ইন্ডিয়ান ড্রাগন ফ্লাই সোসাইটি ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য ন্যাশনাল বায়োডাইভার্সিটি বোর্ড, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। দেখো এখানে কতগুলোর নাম বলে দিয়েছে, দেখো ইউনাইটেড নেশন UNDPর নাম বলা আছে, IUCN এর কথা বলা আছে, ন্যাশনাল বায়োডাইভার্সিটি বোর্ডের কথা বলা আছে, ঠিক আছে, এইখানটা পড়তে পারো, তোমরা পড়বে, এটা ইম্পর্টেন্ট এই জায়গাটা। রিসোর্সেস পার্সন ইনিশিয়ালি আর ট্রেনিং অফ ট্রেনার্স উইল বি অর্গানাইজড টু সো দ্যাট মোর পিপল ক্যান সার্ভ অ্যাজ রিসোর্স
পার্সন ফর দেয়ার আপকামিং ইভেন্টস। তো এখানে রিসোর্স কীভাবে নেবে এইগুলো বলা আছে, এগুলো আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। তো চলো, তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তো আজকের ক্লাস এইটুকুনি ছিল। যদি আজকের পেপার থেকে আরও কিছু থেকে থাকে তাহলে আমি অবশ্যই ডিসকাস করে দেবো, কিন্তু আজকে আমি যে জায়গায় থাকি সেখানে ঠিক আছে কারেন্টের প্রচণ্ড প্রবলেম থাকার জন্য আজকে বেশিক্ষণে ক্লাস নিতে পারিনি, আর সব নিউজ আমি কভার করতে পারিনি। তো তার জন্য সরি, ঠিক আছে, ওয়ান সেকেন্ড সরি টু অল অফ ইউ। মানডে উইল টেক দ্য ক্লাস ভেরি প্রপারলি অ্যান্ড ইট উইল বি লাইভ, ঠিক আছে, যেমনভাবে লাইভ হয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ গুড নাইট। বাড়িতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসটা প্রচুর পরিমাণে শেয়ার করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।